নমস্কার শ্রোতা বন্ধুরা, দ্য স্টোরি রিপাবলিকে প্রতিবারের মতো আমি অনিকেত রয়েছি আপনাদের সঙ্গে। দ্য স্টোরি রিপাবলিকে আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ঘর। একবার নয়, বেশ কয়েকবার দরজায় ধাক্কা দিচ্ছিল আর স্পষ্ট নাম ধরে ডাকাডাকি করছিল, ইয়াকুব, ইয়াকুব। সেই সময় মাঝরাতে যেন বাতাসের তোলপাড় শুরু হয়েছে, যেন ছোট বড় সব রকম গাছপালা দুলতে লেগেছে চারদিকে। ভাঙা দালানের কোনায় কোনায় ইঁদুরগুলো দৌড়ে যাচ্ছে, ইয়াকুব, ইয়াকুব। ইয়াকুবের বউ স্বপ্ন দেখে গোঙাচ্ছে, কোথায় খরগোশ কিংবা শেয়াল একটা লাফ দিয়ে মেঝে পড়ল। পাটকাঠির বেড়ায় ঠাসা জানলাটা মরমর করে উঠল, ইয়াকুব, ইয়াকুব। ইয়াকুব সরকারি লণ্ঠনটা তাড়াতাড়ি জেলে আগর ঠেলে বেরিয়েছিল। বারান্দার নিচে সিঁড়ি বেয়ে নামলে যেসব পাথর বাঁধানো কবরগুলো তার পায়ের সামনে প্রতিরোধ করে, ইয়াকুব বিড়বিড় করে গাল দিচ্ছিল তাদের ভূতগুলোকে। ইয়াকুব খাঁর পায়ে পায়ে কবর, ইয়াকুব খাঁর পায়ে দোজখ। খোঁজার কবরের ভিতর দোজখের আগুনে ঝলসাচ্ছে, সেই আগুনে পা বাঁচানো কঠিন। ইয়াকুব অনেক সাবধানে হেঁটে ফটকের কাছে পৌঁছেছে। ফটকটা তখনও নড়ে উঠছে, কিন্তু ভারী দরজার একটু পাল্লা ফাঁক করে সে কাউকে দেখতে পায়নি। ইয়াকুব মুন্ডুটা বাড়িয়ে এদিক ওদিক খুঁজেছিল। ঠাসা অন্ধকার, আকাশে নক্ষত্র জ্বলছে, সামনে ফাঁকা কিছু ঘাসের জমি, তার ওপারে জাতীয় মহাসড়ক। সবকিছু অন্ধকারের মধ্যে একাকার। ছোট বড় গাছপালার ঘন জঙ্গলে আবছা পোকামাকড়ের ডাক। আর আশ্চর্য, একটুও বাতাস নেই। সবকিছু শান্ত আর স্পন্দনহীন। সেই দুনিয়ার কোনো চিহ্ন নেই আর, যে দুনিয়াটা প্রতি সকাল থেকে সন্ধ্যা ইয়াকুব খাঁর মতো বুড়ো মানুষটিকেও কবর থেকে পালাতে ফুসলায়। মহাসড়কের খানিক দূরে রেল লাইন, সমান্তরাল। সেই সময় ট্রেনের শব্দ শোনা গেলে ইয়াকুব খাঁ স্টক বন্ধ করে ঘরে ফিরেছিল। কানের ভুল হতে পারে, চোখের ভুল যেমন হয়, কিন্তু সেই ছেলেবেলা থেকে আজ অবধি এই বিরাট খসে পড়া নবাবী মসজিদ আর দালান বাড়ি, উঁচু পাঁচিল ঘেরা কারখানায় তার জীবন কাটছে। তার বাপের কেটেছে, তার বাপের এবং তারও বাপের। ইয়াকুবকে কেউ কোনোদিন ডাকেনি। সারাদিন ফটক খোলা থাকে, সবার দ্বার অবারিত। কত মানুষ আসে। মুকসুদাবাদ রিয়াসতের খোজাদের কারখানা দেখতে আসে হরেক রকম মানুষ, পুরুষ মানুষ, মেয়ে মানুষ, কত রকম গায়ের রং, জীবন্ত, ঝলমলে, তুখোর, হল্লাবাজ। খোজা নবাব কি আমিরের সাদা টুটা পাথরে বাঁধানো কবরে বসে সিগারেট খায়। ফুল তুলে মেয়েরা খোঁপায় গুজে বেলেল্লাপনা করে। কুতকুতে চোখে তাকিয়ে দেখে বুড়ো খিদমতগার ইয়াকুব খান। গায়ে জ্বালা করে, রাগে। বেসারা মরত। অসহ্য লাগলে সে গোমরা মুখে বলেই ফেলে, বহুত খুব হয়েছে হুজুরেরা, और কি দেখবেন এখানে, ये तो मामूली कारखाना है खोजा लोगों का कोर, और कुछ नहीं। অসহ্য, তবু ভালো লাগে। ভালো লাগে রাতের দিকে, যখন নির্জনতা থমথম করে, ঝিঁঝি ডাকে, দিনের সেই সব দৃশ্যগুলো তখন চোখের সামনে স্পষ্ট ভাসে। আহা, ইয়ে তো হ্যায় জিন্দেগানি, এই তো জীবন। সারাটা দিন জীবনই দেখেছে সে। এখন রাতে শুধু মৃত্যুর স্বাদ, মৃত্যুকে অনুভব করা। চারপাশে মত কা আন্ধেরা और মত কা ঠান্ডা। মৃত্যুর অন্ধকার, মৃত্যুর শীতলতা শুরু। এবং তখনই দিনের রোদের প্রজাপতির মতো সেই ফুটফুটে সুন্দর যুবক যুবতীদের কথা তার মনে পড়ে যায়। আফসোসে ঘুম আসে না, পালিয়ে যেতে ইচ্ছা করে ইয়াকুব খাঁর। বড় বড় ঘরগুলো সব ধসে পড়েছে। দরজা জানলার কোনটা খুলে নিয়ে গেছে চোরে, কোনটা বা অন্য কেউ। বারণ করতে মন চায় না ইয়াকুবের। নিচ্ছে নিক, যা কাজে লাগে নিক, তবে কৈফিয়ত দিতে প্রাণান্ত বেচারার। জামিলা খাতুন, ওর বউ, এখনো বুড়ো হয়নি। সে বলে, पकड़ के ले जाएगा तुमको, हाँ कैद होगा,
ইয়াকুব ম্লান হাসে। কয়েদ হলে জামিলা আর তার ছেলে नशरत खां भिक्षे করবে। तो तमाम मुकसूदाबाद जिला में ये ही मामूली आदमी का नसीब है। भीख मांगार नसीब है, भीख मांगार नसीब। অবশ্য সারা মুর্শিদাবাদ জেলা ইয়াকুব দেখেনি, এমনকি লালবাগ শহরটাও ভালো করে দেখেনি। সময় কোথায় তার? সারাদিন টুরিস্ট বাবুরা আসে যায়, তোতা পাখির বুলি বলতে বলতে সামনে হাঁটেছে। फिर ये देखिए खोजा नवाब बहादुर हसमत मिर्जा का कब्र, और ये खोजा सरदार मिर्जा मोहम्मद दानेश का, और वो দেয়াল ঘেরা কবরখানা আর কেল্লার মতো প্রকাণ্ড ভাঙা দালানের চারপাশে জঙ্গল, অজস্র ধ্বংসস্তূপ, ধারে কাছে কোনো বসতি নেই। অদূরে মুর্শিদ কুলি খাঁর কবর, কাটরা মসজিদ। কবরখানার পিছনে উঁচু দেয়ালে ঘেরা পুকুর আছে। শ্যাওলা ভরা সবুজ জলে ইয়াকুব খাঁর দুরন্ত ছেলে সাঁতার কাটে। ইয়াকুব তাড়া করে ছেলেকে, জলদি বে জলদি নাহানা, স্কুল কা দের হো যায়গা। ছেলে কিন্তু বাংলা বুলি বলে। কাটরা মসজিদের পাশে পাঠশালায় পড়তে যায়। আহা, দুধের বাচ্চা পাখির স্বরে পড়া বলে। তো ইয়ে হ্যায় জিন্দেগি কি রোশনি, জীবনের প্রজ্জ্বল বাতি। ইয়াকুব খাঁ মধ্যরাতে ছেলের গায়ে হাত রেখে ভাবে, একদিন নসরত বড় হবে, বাবা মাকে নিয়ে যাবে সুন্দর একটা ঘরে, যার চারপাশে কবরখানা নেই। সে চাকরি করবে, বাপের মতো এই নচ্ছার চাকরি নয়, কবরখানায় নয়, জ্যান্ত মানুষেরা যেমন করে ঠিক তেমনি। সে ভূতের প্রহরী হবে না, ভূতের ঘরেও থাকবে না। যাই হোক, তবে ডাকলো কে? নির্জন বসতহীন এ কবরখানায় এত রাতে কার দরকার হবে ইয়াকুব খাঁকে? বিছানায় শুয়ে সে অনেকক্ষণ ভাবছিল। কানের ভুল ছাড়া কিছু নয়। সারা জীবন কবরখানায় যার বাস, সে ভূত আছে মেনেও ভূতের ভয় করে না। ইয়াকুব খাঁ অনেক রাত্রে ছোট্ট কবরখানাটার ওই প্রাঙ্গণে কাউকে দাঁড়িয়েও থাকতে দেখেছে। হ্যাঁ, স্পষ্ট দেখেছে, আর সঙ্গে সঙ্গে তাড়া দিয়েছে, যা যা সো যা, চুপসে নিজ যা। অশান্ত ব্যর্থ খোঁজাদের ভূতগুলো হয়তো সারা রাত সারাদিন ছটফট করে। এই তার ধারণা। কত জওয়ানি আসে তাদের বুকের ওপর বসে ফুল ছেড়ে, গোড়ের ভিতর আফসোসে নড়ে চড়ে খোঁজার আত্মা। দেহ দিয়ে দেহ ছুঁতে চায়, হয়তো ছোঁয়া যায় না। কি দুঃখ, কি যন্ত্রণা বেচারাদের। ইয়াকুব খাঁ এই সব কথা ভাবছিল, খোঁজাদের কথা, তাদের দুঃখ যন্ত্রণার কথা। আহা, খোদা তাআলা মানুষকে তো একবার মাত্র একটাই দেহ দেন। ইয়াকুব খাঁর মোনাজাত করছিল খোঁজার কাছে। ওরা যেন প্রত্যেকে একটা করে সুন্দরী হুরি পায়। ওদের শান্তি হোক, ওদের জিন্দগির তৃষ্ণা তৃপ্ত হোক। হঠাৎ অস্পষ্ট ধুরমুর আওয়াজ হলো কোথায়। ইট চুন বালি ঝরঝর করে খসে পড়ল। শিয়াল? তাই হবে। কিন্তু পরক্ষণে অস্পষ্ট কথাবার্তারও আওয়াজ শুনে চমকে উঠল ইয়াকুব। ওদিকে সারবদ্ধ কয়েকখানা ঘর আছে, কোনটার ছাদ আছে, কোনটার নেই। ভিতরে ঘাস আর আগাছা, কোথাও যদি বা শূন্য, সারা মেঝে জীবজন্তুর নাদি ছড়ানো। ইয়াকুব ফের বিকৃত মুখে উঠল। লণ্ঠনের দম বাড়িয়ে সে বেরোলো। বারান্দায় দাঁড়িয়ে কান পাতল। হ্যাঁ, কারা চাপা স্বরে কথা বলছে। শরীর শিউরে উঠল তার। মানুষ না ভূত? সে চেঁচালো, কন কন হ্যায়? সঙ্গে সঙ্গে চুপ। ইয়াকুব লণ্ঠনটা তুলে ধরে সিঁড়ি বেয়ে নামল। ওদিকের ঘরের সামনে গিয়ে এদিকে ওদিকে আলো ঘুরিয়ে দেখবার চেষ্টা করল। কিচ্ছু দেখতে পেল না, কিন্তু কথা বলার আওয়াজ সে স্পষ্ট শুনেছে। এটা কিন্তু কোনো মতে ভুল হতে পারে না। ধ্বংসস্তূপের ওপর সাবধানে পা বাড়ালো সে। শীতের মধ্যেও ঘাম দেখা গেল তার কপালে। তুলোর কম্বলটা গরম হয়ে উঠল যেন। শেষ প্রান্তের ঘুপটি ঘরের ভিতর দাঁড়িয়ে আছে যারা, তারা মানুষ। মানুষ কারণ এখানে ভূত ওরকম পোশাক পরে না, প্যান্ট কোট আর শাড়ি। একজন পুরুষ, অন্যজন মেয়ে। দরজার ভিতর লণ্ঠনটা উঁচিয়ে মুহূর্তে সে চিনতে পেরেছে ওদের। দিনের সেই বেলেল্লা লড়কা লড়কি। ইয়াকুবের মুখটা বিকৃত হাসিতে ভরে উঠল। তো আপ ইহা? ये ठीक नहीं, ये ठीक नहीं। खानदान आदमी का गुलिस्तान में आप लोग क्या मतलब से आया है इतना रात में? যুবকটি হাসছিল।
আরে এসো এসো খাঁ সাহেব, বিদেশি মানুষ কোথায় আর যাবো বলো তো? তখন তোমায় অমন করে বললাম রাত্রিটার মতো জায়গা দাও, দিলে না। কি বেয়ারা দেশ রে বাবা, কেউ জায়গা দিতে চায় না। অগত্যা আর কি করি? হ্যাঁ, তুমিই বলো খাঁ সাহেব। যুবতীটিও নির্লজ্জার মতো হাসছে। এই একটা মাদুর দেবে, কিছু ভাড়া নেবে বরং। সকালে বাস ধরে আমরা কিন্তু লালগোলায় পদ্মা দেখতে যাব। ইয়াকুব কি বলবে ভেবে পাচ্ছিল না। না না, এমন কাণ্ড তার জীবনে কখনো ঘটেনি। দিনের বেলায় যে ট্যুরিস্ট দলটি এসছিল একটু দেরি করেই এসছিল, সন্ধ্যার সামান্য আগে। তাদের মধ্যেই ওরা ছিল। যেন দলটাকে ফাঁকি দিয়ে এরা দুটিতে কেটে পড়বার মতলবে ছিল। কারণ এরা সবাই বেরিয়ে গেলে কবরের পিছনে ফুলের ঝোপ থেকে আচমকা এদের আবির্ভাব। 6টায় দেউড়ি বন্ধ করে দিতে হবে। ইয়াকুব সেই কথা বলতেই ওরা রাতের আশ্রয় চেয়েছিল। থাকবার মতো জায়গা নেই, আর তাছাড়া ওদের কেমন বেলেল্লা মনে হচ্ছিল তার। দলের আড়ালে পরস্পর হাত ধরাধরি, এমনকি ঝোপের ভিতর চুমু খেতে দেখেছিল ইয়াকুব। মানুষ এমন বেহায়া হতে পারে? ওরা যে স্বামী স্ত্রী নয় তাও মালুম হয়েছে তার। বাঙালি হিন্দু জেনানা লোক সিঁথিতে সিঁদুর পরে। মেয়েটির সিঁথি লক্ষ্য করেছে সে, সিঁদুর নেই, তার জোব। ইয়াকুব বলল, আমি গরিব আদমি বাবু, রাত মে ইত্তা পেরেশানি দিতে এলেন কেন? শহর মে যান, হোটেল আছে বহুত, শহর মে বহুত ভদ্র আদমি ভি আছে, সবাই জায়গা দেবে। এ গোরাস্তান মে কাহে আপ লোক থাকবেন? যুবকটি পকেট থেকে একটা 5 টাকার নোট বের করলো। তোমার বকশিস ইয়াকুব খাঁ, বড্ড বিপদে পড়েছি, তা না হলে কি এখানে আসি? এবার তুমিই ভেবে দেখো। বিপদটা কি ভেবে পাচ্ছিল না ইয়াকুব। তবে 5 টাকা বকশিস? কবরখানায় এই প্রহরী যে ট্যুরিস্টদের কাছে গাইড হয়ে ওঠে, তাকে বড়জোর 2-4 আনাকেও দিয়ে যায় দয়া করে। আর ওই 5 টাকা দিলে লালবাগের যে কোনো হোটেলওয়ালা ওদের থাকতে দিত, এই শীতে লেপ কম্বলও দিত। তবে কেন এই কবরখানায় থাকবার জেদ ওদের? সে বলল, কুছ সমঝ মে নেই আতা বাবুজি, আপ লোক হোটেল মেই যাইয়ে। যুবতীটি ম্লান হাসল। এত রাত্রে ঠান্ডার মধ্যে তুমি তাড়িয়ে দিচ্ছ ইয়াকুব? তুমিও তো মানুষ। তর্ক করতে ভালো লাগছিল না ইয়াকুবের। সে বিরক্ত কণ্ঠে বলল, এ কি আপনাদের মতো আদমির জায়গা আছে হুজুর? জঙ্গলি গোরস্থান, সাপ আছে, বাঘ ভি আছে, তো কই খারাপই হয়ে গেলে যত পেরেছেন তো আমার হবে না? যুবকটি এবার গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, আমরা কিন্তু থাকছি, পারো তো জোর করে বের করে দাও। কি নাছুর বান্দারে বাবা। ইয়াকুব গজগজ করতে করতে তার ঘরে এলো। গোল্লায় যা করা, তার কি? গায়ের জোরে এটে ওঠা যাবে না। জওয়ান লোক, তাকাত আছে গায়ে। ইয়াকুব বুড়ো হয়েছে, তাছাড়া চেঁচামেচি করে তো লাভ নেই, কে শুনতে পাবে? আশপাশে কোনো বসতি নেই যে আপদে বিপদে লোকের সাহায্য পাবে সে। স্তূপগুলোয় সাবধানে পা ফেলে নামবার সময় হঠাৎ তার মনে হলো টাকাটা নিয়ে এলেই ভালো হতো। 5-5টা টাকা, মাসে 30 টাকা মাইনে পায় সে। এ বাজারে কি কষ্টে যে দিন কাটছে বলার নয়। জামিলা শুনলে তাকে বকবে, তার আক্কেলের নিন্দা করবে। ওই টাকায় কাল কি, তার পরের দিনটাও হেসে খেলে কেটে যেত। আফসোস লাগছে। নিজের ঘরে বারান্দায় এসে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো সে। টাকাটা চোখের সামনে অন্ধকারে উড়ছে তাজা প্রজাপতির মতো, যেন গায়ে এসে ছুঁয়ে যাচ্ছে বারবার। তুলোর কম্বলটা গরম হয়ে উঠেছে। ফের গিয়ে বেহায়ার মতো চেয়ে বসবে নাকি একটা বুদ্ধি জেগে উঠল মগজে। বরং একটা কাজ করা যেতে পারে। বারান্দার এক কোণে পাটকাঠির বোঝা আছে একটা। জামিলা আশেপাশের এলাকা ঘুরে দিন মানে এগুলো সংগ্রহ করে আনে। এ তল্লাটে প্রচুর পাটের চাষ হয়। নালায় বা খালে ডোবায় চাষারা পাট পচতে দেয়। কিনারায় প্রচুর ভাঙাচোরা পাটকাঠি পড়ে থাকে। চুপি চুপি সেগুলো নিয়ে আসে গরিব দুঃখী মানুষেরা। ইয়াকুব খাঁ খাঁটি মানুষ, চোর নয়, বদমাস নয়। তার বউ চুরি করবে এটাও সে অপছন্দ করে, কিন্তু উপায় কি? চোখে দেখেও তো সব মেনে নিতে হয়। এও সেই একরকম, মেনে নিতে হবে ইয়াকুবকে। ওই মানুষ দুটিকে সে এক বোঝা পাটকাঠি দিয়ে আসবে, বলবে এর ওপর শুয়ে নিন যান। একটা বাড়তি মাদুরে বা তালাই থাকলে তো দিতাম, নেই। বউ যা একটা বনে বেঁচে আসি, বড় কষ্টে বাস করি হুজুর। আর হ্যাঁ, ওনাদের তো জার ভি তো লাগবে, তো কি করা যায়? हमारा कंबल भी नहीं আছে, কাঁথা আর চট আছে, দুটো বালিশ আছে, ঠিক হয়,
তো একটা বালিশ আপনাদের দিচ্ছি, ও পছন্দ হলে আমার চট ভি লিন। নিঃশব্দ হাসিতে ইয়াকুবের তোবড়ানো মুখটা ফুলে ফুলে উঠতে থাকলো। গা জড়াজড়ি করে শুয়ে থাকবে দুই মার্দানা আর অরাত, তারপর ওরা বড্ড তাজ্জব লাগে। এমনি করেই বাচ্চা জন্মায় দুনিয়ায় বাচ্চা জন্মাবে, আর তাই আদমিরা নিরালা ঘর ঢুঁড়ে বেড়ায়। আফসোস, কে ঘর পায় কে পায় না। ওরা পায়নি, তাই ওরা চলে এসেছে খোজাদের কবরখানায়। জানোয়ারের নাদির ওপর শুয়ে পড়তে চাচ্ছে। বাচ্চার জন্ম দেবে বলে দুটো মানুষের খুন টকবক করে ফুটছে যৌবনের উত্তাপে। দেব? হ্যাঁ হ্যাঁ, আমি ঘর দেব আপনাদের। হ্যাঁ, মৌতের আন্ধার ঘরে জিন্দেগির রশনি জ্বালুন হুজুর। তারপর পাটকাঠির বোঝা, নিজের বালিশ আর চটটা নিয়ে ইয়াকুব দরজার কাছে যেতেই হুড়মুড় করে উঠে বসেছে দুটি মানুষ। লণ্ঠনটা দম বাড়ানোর ফলে অকেজো হয়ে উঠেছে। কাছে ঘন কালি জমেছে, স্পষ্ট নজরে পড়ে না। তবু ইয়াকুব দেখতে পেল দৃশ্যটা। পোশাক আশাক বিছিয়ে ওরা শুয়েছিল দুটিতে। এত শীত, তবু ওদের নগ্ন দেহ দুটো যেন ঘামে চকচক করছিল। ইয়াকুব মুখ ফিরিয়ে দাঁড়ালো, লজ্জিত কণ্ঠস্বরে বলল, থোড়া বিস্তারা কা বন্দোবস্ত করেছে হুজুর, তকলিফ হলেও নাচার। পুরুষটি গর্জে উঠেছে ততক্ষণে, এই যাও যাও বলছে এখান থেকে, ভূত কোথাকার। শের হয়ে উঠেছে জওয়ান আদমি, সে তো ঠিকই। এখন ওনার মধ্যে জানোয়ার জেগে উঠেছে। বুড়ো ইয়াকুবকে থাবায় পিষে ফেলবে, নখে বুকটা ফেরে দেবে একবারে। তবু ইয়াকুব লুকিয়ে হাসছিল। বিস্তারা হিয়া থাকলে হুজুর, আমি যাই, আরামসে নিন যান। না, বকশিসটার কথা এখন তোলা যায় না, উচিত নয়। জিনিসগুলো দরজার সামনে দুধদার নামিয়ে রেখে ব্যস্ত পায়ে চলে এলো সে। লণ্ঠনটা সাফ না করলে আর কিছু দেখা যাবে না। বারান্দায় বসে ফুঁ দিয়ে আলো নিভিয়ে ফেলল ইয়াকুব। মুহূর্তে সারা কবরখানা ঘন অন্ধকারে গভীর হয়ে উঠল। কুলুঙ্গি হাতরে পিছু পাটের নেতা আনলো সে। কাঁচ ঠান্ডা হওয়ার অপেক্ষায় বসে রইল। সামনের বারান্দার নিচে খোজাদের কবর। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে তার মনে হলো প্রতিটি কবরে ভূতগুলো দেহ পাওয়ার জন্য ছটফট করে উঠছে। আর একই তাজ্জব, সেই সব ভূতেরা এসে পড়েছে তার খুবই কাছে। বড় ঠান্ডা তাদের অস্তিত্ব। পা বেয়ে, জানু উড়ু তলপেট পেরিয়ে বুক থেকে গলা, ঠোঁট, মগজ অব্দি পোকার মতো কিলবিল করে নড়ছে। সমস্ত দেহ হিম হয়ে উঠছে ক্রমাগত। হিমে আড়ষ্ট ইয়াকুব সাঁতার কাটছিল। অসহায় নড়াচড়া, কাকুতি, আগুনের জন্য আর্তনাদ, অথচ গলা দিয়ে স্বর ফোটে না কোনো মতে। 10 বছর আগেও ইয়াকুব তার মধ্যবয়সী বিবির গলা জড়িয়ে শুয়ে থেকেছে। নিভন্ত আগুনের সামান্য তাপে শেষ পুলক অনুভব করেছে। হায়, এখন শুধু ছাই আর ছাই, ছাই আর হিম। ওই কবরে শুয়ে থাকা মানুষগুলোর দলে চলে গেছে ইয়াকুব। কে যেন ক্রমাগত ফিসফিস করে বলছে, আর ইয়ে হ্যায় খোজা ইয়াকুব খাঁ কা ঘর। পাতের নেতা রেখে উঠে দাঁড়ালো সে। মনে হলো চারপাশের গাছপালা, বন জঙ্গল জুড়ে অদ্ভুত ঝড় শুরু হয়েছে। কবরখানা নড়ছে, ঘরগুলো দুলছে, পিছনের মসজিদের গম্বুজটা ভেঙে পড়ছে। দুনিয়া চৌচির হয়ে যাওয়ার মতো এক প্রচন্ড আলোড়ন অন্ধকার রাতটাকে তছনছ করে ফেলছে। পায়ের নিচের মাটিও দুলছে। বারান্দার থামটা আঁকড়ে ধরল সে। অস্ফুট বোবা গলায় ধরা স্বরে সে চিৎকার করে উঠল, বহু, জামিলা। পরক্ষণে ভয়ঙ্কর আওয়াজ হলো খুব কাছেই। 250 বছরের কবরখানায় অবশিষ্ট জীর্ণ দালানটা হঠাৎ মুছে দিয়ে দক্ষিণে ঢাকা আকাশটা খুলে গেল। ধুলোর জ্বরে ভেসে চলেছে ছোট বড় উজ্জ্বল অনুজ্জ্বল অজস্র নক্ষত্র। হয়তো জামিলাই চেঁচে উঠিয়েছিল, তফাৎ যাও, তফাৎ যাও। গল্পটা শেষ করে মুর্শিদাবাদে খোজা কবরখানার প্রহরী ইয়াকুব একটু হাসল, চোখে উদ্ভ্রান্ত দৃষ্টি। হ্যাঁ সাহাব, ওই ঘরগুলো মেহমান আর মোল্লা মৌলবীদের জন্য বানিয়েছিলেন নবাব। সেই মাঝরাতের ভূমিকম্পে সব ধসে যায়, আর মেরামত হয়নি। কি হবে বলুন? মুর্শিদাবাদে তো শুধু কবর আর কবর। শুধু কবর দেখতেই লোক আসেন, আর তো কিছু নাই। আর যেটুকু আছে জলদি সেটুকুও খতম হয়ে যাবে। তারপর আমি বললাম, তোমার ছেলে কই, কোন ক্লাসে পড়ে? ইয়াকুব বলল, ছেলে কলেজে পড়ছে হুজুর। খরচ কোনো রকমে নিজেই চালাচ্ছে, বহরমপুরে থাকে।
শনিবার বিকেলে বাড়ি চলে আসে, সোমবার চলে যায়। খুব হেটওয়ালা ছেলে হুজুর। হ্যাঁ, স্কলারশিপ পেয়েছিল এক্সামিনে। তবে সামনের বার আর এসে আমাকে দেখতে পাবেন না। ছেলের একটা চাকরি হলেই নিয়ে পালাবো এ ভূতের ঘর থেকে। এখানে কি আদমি থাকে হুজুর? একটু চুপ থেকে বললাম, আচ্ছা ইয়াকুব, ঘরগুলো ধসে পড়েছিল দেখছি, ওগুলো কেউ সরায়নি নিশ্চয়ই? সরালি তো ওদের দেখতে পেত। ইয়াকুব ঘাড় নাড়ল, নির্বিকার মুখে বলল, কি দরকার? আমি কাকেও বলিনি ওনাদের কথা। ওনাদের আত্মীয় কুটুম শরমে পড়তেন না হুজুর। এত নিষ্ঠুর এই লোকটা। আমার খুব খারাপ লাগলো এতক্ষণে। দুটি যুবক যুবতী ওই ধ্বংসস্তূপে নিরুদ্দিষ্ট হয়ে গেছে, কাকেও সে কথা জানায়নি। সবটাই কি বানানো গল্প? হয়তো আমায় যেমন আরো কতজনকে এই গল্প বলে চমক লাগিয়েছি ইয়াকুব। সম্ভবত তাই। ইয়াকুব আমাকে একটা মজাদার গল্প শুনিয়েছে মাত্র। কিছুক্ষণের মধ্যে এই বিশ্বাসটা দৃঢ় হলো মনের ভেতর। হাসতে হাসতে বললাম, হে ইয়াকুব, তুমি লেখাপড়া জানলে জব্বর কিতাব লিখতে পারতে, খুব চমৎকার গল্প শায়রি করতে পারতে। কাহে? ইয়াকুব বিস্মৃত দৃষ্টিতে তাকালো আমার দিকে, তারপর উঠে দাঁড়ালো, বলল, ঠিক है আসুন, আপনি बहुत शरीफ आदमी, और আপনাকে বলতে भी আমার ইচ্ছা হলো। किसी को ये बात हमें बोलेनी हुजूर, खुदा कसम, आइए देखिए। দক্ষিণ পূর্বের ধ্বংসস্তূপের পাশে একটা মাত্র দেয়াল খাড়া হয়ে আছে। সেখানে আঁকাবাঁকা হরফে নাম লেখা আছে, অনেকগুলো নাম। একদা টুরিস্টরা এসে লিখে গেছে। এখন এদিকে কেউ আসে না, এলে কবর দেখেই চলে যায়। ইয়াকুব আঙুল তুলে দেখালো, দেখিয়ে ওহা। মুহূর্তে আমার গা শিউরে উঠেছে, পা দুটো কাঁপতে লেগেছে। ইটের স্তূপের ফাঁকে আগাছার ঝোপ, তার শেকড়ে জড়ানো একরাশ ধূসর চুল, তার পাশেই একটা মরার মাথা, কিছু হাত। ইটগুলো কে কবে হয়তো সরানোর চেষ্টা করেছিল, সে চিহ্ন স্পষ্ট। ইয়াকুব হাঁটু দুমড়ে বসে কয়েকটা ইট আর চুনসুরকির পিণ্ড সরাতে লাগলো। মাকড়সার জাল, উইঢিবি ঝোপ, আর তার নিচে আর একটা মরার মাথা, এক টুকরো ধূসর কাপড়। কাপড়ের টুকরোটা আমার হাতে দিয়ে ইয়াকুব বলল, কা দেখ রাহা? গুঁড়ো হয়ে গেল কাপড়টুকু, কিচ্ছু পেলাম না। মুন্ডু দুটোর দিকে তাকালাম। দেহের জন্য রক্ত, মাংস, বাসনা, কামনা আর প্রেম ভালোবাসার জন্য একটু গভীর আকুতি আমাকেও অস্থির করে তুলেছিল। দৌড়ে পালিয়ে যেতে ইচ্ছা করছিল, পারছিলাম না। সযত্নে ঢেকে দিল ইয়াকুব, তারপর হাত দুটো ছেড়ে উঠে দাঁড়ালো। সাদা ভুরু, সাদা গোঁফদাড়ি, তোবড়ানো বিবর্ণ মুখ, আর চোখের কোনায় পিছুটি চাপিয়ে জল ঝরছে। দাড়ি ভিজে যাচ্ছে বুড়ো প্রহরীর। হ্যাঁ, এই আফসোস জিন্দেগি কা। বারবার মাথা নাড়াচ্ছে দুপাশে। আদমি ইসি তারা ঘর ঢুঁढ রাহা দুনিয়া মে, ইয়া খুদা। ঘর। মানুষেরা জন্ম দিতে চায় বলে, মানুষেরা জন্মাবে বলে, মানুষেরা ঘর খুঁজছে। নিভৃত নির্জন ঘর, প্রকৃতির গভীরে, যেখানে উইঢিবি, জানোয়ারের নাদি, ব্যাঙের ছাতা, ঐতিহাসিক পুরনো দালান। তবুও কেউ পায়, কেউ পায় না, কেউ বা পেয়েও সব হারায়। আমি বললাম, চলি ইয়াকুব, 3টে ট্রেন। সে মুহূর্তে ঘরের জন্যই আমার মনে তাড়া লেগেছে। ঘর গল্পটি এখানেই শেষ হলো। দ্য স্টোরি রিপাবলিকের গল্পগুলি সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন, আর অনুগ্রহ করে দ্য স্টোরি রিপাবলিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এবং নমস্কার।